চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। বাংলাদেশের এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারত সহ একাধিক দেশকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা, কিন্তু এখনো বেশিরভাগ দেশ এ বিষয়ে নীরব। 11টি দেশ এখনো কোনোভাবে কোনো জবাব দেয়নি পর্যবেক্ষক পাঠানো নিয়ে। তবে ইউনূসের আশঙ্কা আরও বাড়িয়েছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেনের মতো ইউরোপীয় কয়েকটি দেশের তরফে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত। নির্বাচনের আগে মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানের দ্বন্দ্ব আবারও চরমে উঠেছে বাংলাদেশে। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতা। বাংলাদেশে তারা অপরাধী ও পলাতক হিসেবে বিবেচিত। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ বা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম। তবে ভারতের কলকাতায় বসে রাজনীতিতে ফেরার ছক কষছে আওয়ামী লীগের নেতারা। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। ওই একই দিনে হবে গণভোট। নির্বাচনে মোট আসন সংখ্যা 350টিরও বেশি দল থেকে 2000-এর বেশি প্রার্থী ভোটে লড়বেন জাতীয় নির্বাচনে। তবে এই নির্বাচনে বাদ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এর আগেও দাবি করেছেন তার আয়োজিত এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনগুলোর কাছে মানদণ্ড হয়ে থাকবে। এমনকি আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের নির্বাচন একটা দৃষ্টান্ত হবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে খুব একটা উৎসাহ নেই। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের নির্বাচন কমিশন দাবি করেছে বিশ্বের বহু দেশ থেকে নির্বাচনী পর্যবেক্ষক আসবে, যারা এই নির্বাচন দেখে বিশ্ববাসীকে জানাবে। কিন্তু আদতে দেখা যাচ্ছে ইউনূসের সেই আশায় জল ঢেলে দিল বহু দেশ। এর আগে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জানিয়ে দিয়েছে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না। এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। বাংলাদেশের এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারত সহ একাধিক দেশকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা, কিন্তু এখনো বেশিরভাগ দেশ এ বিষয়ে নীরব। এমনকি ভারত ইউনূসের আমন্ত্রণের সাড়া পর্যন্ত দেয়নি। রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছেন 11টি দেশ এখনো কোনোভাবে কোনো জবাব দেয়নি পর্যবেক্ষক পাঠানো নিয়ে। সে তালিকায় রয়েছে ভারতও। 12 ফেব্রুয়ারি আর খুব একটা বেশি দেরি নেই। ফলে ভারত আদৌ বাংলাদেশে কোনো নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। প্রধান উপদেষ্টা দফতর সূত্র জানা গিয়েছে ভারত ছাড়া নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া এবং রোমানিয়ার তরফে বাংলাদেশের আমন্ত্রণের জবাব এখনো দেওয়া হয়নি। তবে ইউনূস জানিয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন সহ 6টি আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য 63 জন প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও একটি সীমিত পর্যবেক্ষক দল পাঠাতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি একাধিক ছোটখাটো আন্তর্জাতিক সংগঠন ও কয়েকটি সংস্থা মিলিয়ে মোট পর্যবেক্ষকের সংখ্যা পৌঁছে গিয়েছে 330-এ, যা গত নির্বাচনগুলোর চেয়ে অনেক বেশি বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার। তবে ইউনূসের আশঙ্কা আরও বাড়িয়েছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেনের মতো ইউরোপীয় কয়েকটি দেশের তরফে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত। সবচেয়ে আলোচিত বিষয় হলো বাংলাদেশের আসন্ন নির্বাচনে ভারতের রহস্যজনক অবস্থান। নয়াদিল্লি আসলে কি চাইছে সেটাই এখন মূল রহস্য। আসলে এবারে নির্বাচনে গণভোট নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছে ইউনূসের প্রশাসন। এমনকি অন্তর্বর্তী সরকার গণভোটে হ্যাঁতে ভোট দিতে প্রচারও চালিয়ে যাচ্ছে। ওয়াকিবহাল মনে করছে ইউনূসের এই অবস্থান নিয়ে ভারতের আপত্তি রয়েছে। ফলে এবারের এই নির্বাচনকে খুব একটা পাত্তাই দিচ্ছে না নয়াদিল্লি। এর কারণ হিসেবে উঠে আসছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে ইউনূসের সরকার। ভারত বারবার বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়ে এসেছে, কিন্তু সে কথায় কান দেয়নি ইউনূস। তাই এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাতে নারাজ নয়াদিল্লি। এমনকি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একই অবস্থান নিল। নির্বাচনের আগে মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানের দ্বন্দ্ব আবারও চরমে উঠেছে বাংলাদেশে। আর এবার একেবারে মুখোমুখি অবস্থানে দুজন। সেনাবাহিনীর ভিতরে কার নিয়ন্ত্রণ থাকবে ইউনূসকে ক্ষমতায় নিয়ে আসার জন্য, এবং অগাস্টের আন্দোলনকে সফল করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ওয়াকারের ভূমিকা ছিল একেবারে প্রথম সারিতে। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ওয়াকারকে নিয়ন্ত্রণচ্যুত করে সেনার ভিতরে একটা নতুন নিয়ন্ত্রণ গড়তে মরিয়া হয়ে উঠেছেন মোহাম্মদ ইউনূস
এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এখনো নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি বাংলাদেশে। আসলে এই সময়টাই ইউনূসের জন্য খুবই ক্রুশিয়াল বা একটা গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সঙ্গে জুলাই সনদকে হ্যাঁ ভোটে পাশ করিয়ে আনার পরে যে পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে, তাতে করে ইউনূস বেশ কিছু অপশন ভেবে রেখেছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতা। বাংলাদেশে তারা অপরাধী ও পলাতক হিসেবে বিবেচিত। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও তার রাষ্ট্রদ্রোহ বা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম। তবে ভারতের কলকাতায় বসে রাজনীতিতে ফেরার ছক কষছে আওয়ামী লীগের নেতারা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের শেষ দিকে হাসিনাকে তার শাসনামলের শেষ সময়ের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। এরপরও নিজের রাজনৈতিক ক্যারিয়ারে ইতি দেখা থেকে অনেক দূরে থাকা হাসিনা এই রায়কে মিথ্যা বলে নাকচ করেছেন এবং অসংকোচে ভারত থেকে তার প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন, যার মধ্যে আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটাতে হাজার হাজার সমর্থককে সংগঠিত করার বিষয়ও রয়েছে। ভারতের রাজধানী দিল্লির এক সুরক্ষিত ও গোপন আস্তানা থেকে হাসিনা দিনের বড় একটা সময় বাংলাদেশে থাকা তার কর্মী সমর্থকদের সঙ্গে দলীয় সভা ও ফোনালাপে ব্যয় করেন। তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় ভারত সরকারের সতর্ক নজরদারিতে। দলীয় কৌশল নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলোচনার জন্য গত এক বছরে সাবেক সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য সহ দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শেখ হাসিনা বাংলাদেশে থাকা কর্মী সমর্থক, দলের নেতা, তৃণমূল পর্যায়ের নেতা এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ভবিষ্যতে সংগ্রামের জন্য তিনি দলকে প্রস্তুত করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, ভারতে তাদের এই নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না। যদিও তিনি মেনে নিয়েছেন শেষমেশ দেশে ফিরলে তার জন্য হয়তো কারাগারই অপেক্ষা করছে, কিন্তু পরিস্থিতি বেশি দিন এমন থাকবে না বলে মনে করেন তিনি। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান পত্রিকা। সেখানে বলা হয়, এখন পর্যন্ত আওয়ামী লীগের নির্বাসিত এসব নেতার প্রত্যাবর্তনের পরিকল্পনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ব্যর্থতার উপর। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিমের দাবি, এই নির্বাচন দেশে কোনো স্থিতিশীলতা বা শান্তি বয়ে আনবে না এবং শেষ পর্যন্ত মানুষ আবার আওয়ামী লীগের দিকেই ফিরবে।